আসসালামু আলাইকুম। আমি খালিদ আব্দুল্লাহ শাহরিয়ার। বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে। তোমাদের সবাইকে আজকে স্বাগতম এইচএসসি একাডেমিক কোর্স স্ট্যাটিস্টিক্স সেকেন্ড পেপারের। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার পড়ব, দৈবচলক ও সম্ভাবনা বিন্যাস। সো দৈবচলক ও সম্ভাবনা বিন্যাস এই চ্যাপ্টারটা শুরু করার আগে এই চ্যাপ্টারে কি কি আমরা করব এবং সাধারণত কি কি আছে এটা নিয়ে আমরা আজকে একটু আগে ডিসকাশন করে নিই, দেন হচ্ছে আমরা আমাদের মেইন টপিকে শুরু করব। ঠিক আছে? সো থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল দুইটা পার্টই আছে এখানে। আমরা থিওরিও পড়ব, পাশাপাশি আমরা প্রত্যেকটা ফরম্যাট থেকে কয়েকটা উদাহরণ ম্যাথ প্র্যাকটিস করবো, আর বাকিগুলো কি তোমরা কাজ করে নিবে, তাহলে কি একটা ভালো কনসেপ্ট বিল্ড হবে। সো এই চ্যাপ্টারটার ক্ষেত্রে যে দৈবচলক ও সম্ভাবনা বিন্যাস, হ্যাঁ, আমরা প্রিভিয়াস যে একটা চ্যাপ্টার করেছি, ফার্স্ট চ্যাপ্টার স্ট্যাটিস্টিক্সের যে সম্ভাবনা বিন্যাস, হ্যাঁ, সেখানের কনসেপ্টটা এখানে হিউজ আমরা কাজে লাগাবো এবং নতুন কিছু আমরা আজকে জানবো। এই চ্যাপ্টারটাতে আসলে কি কি আছে, দৈবচলক আছে, সম্ভাবনা বিন্যাস আছে এবং ক্যালকুলাসের সবচেয়ে মজার দুইটা পার্ট এই চ্যাপ্টারটাতে আছে। সেটা হচ্ছে তোমার একটা ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন। এই ম্যাথ রিলেটেড কিছু আজকে, এই কনসেপ্ট রিলেটেড আমরা কিছু আজকে ম্যাথগুলো করব। তো চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি আমাদের আজকের ক্লাসটি। আচ্ছা, সো ফার্স্ট অফ অল দ্য দৈব চলকটা কি? ঠিক আছে, আমরা অলওয়েজ জানি যে চলক হচ্ছে একটা পরিবর্তনশীল বস্তু বা কিছু, হ্যাঁ, পরিবর্তনশীল, তোমার ভ্যালু বলতে পারো, নাম্বার বলতে পারো, যাই বলো না কেন। সো দৈব চলকটা আসলে বলতে বোঝানো হয় যেই চলকের সাথে তোমার নির্দিষ্ট কোনো সম্ভাবনার মান জড়িত থাকে, সেটা হচ্ছে তোমার কি দৈব চলক। ঠিক আছে? সো এই দৈবচলকটা তোমার বিচ্ছিন্ন হইতে পারে, আবার অবিচ্ছিন্ন দৈবচলক হতে পারে। সো আমরা সামনে দেখবো এই বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন দৈবচলকের ম্যাথসগুলো। আচ্ছা, সো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে তোমার তিনটা মুদ্রা নিক্ষেপের একটা নমুনা ক্ষেত্র দেওয়া আছে। ঠিক আছে, কয়টা মুদ্রা বলছে এখানে? তিনটা মুদ্রা নিক্ষেপের ঘটনা বলা আছে, তিনটা মুদ্রা। তো এখন একটা কোশ্চেন হচ্ছে যে আমরা তো জানি যে মুদ্রার তোমার এই পিঠ ওই পিঠ, মুদ্রা কয়টা? তোমার মুদ্রা হচ্ছে একটা। ঠিক আছে, এটাকে নিক্ষেপ করছে কয়বার? তিনবার। এখন মুদ্রার পিঠ কয়টা? দুইটা। ওকে, সো আমি জানি যে আমার নমুনা ক্ষেত্রে কয়টা হবে। মুদ্রার পিঠ হচ্ছে দুইটা, সো দুই। মুদ্রাকে নিক্ষেপ করছে কত? তিনবার, এটা হচ্ছে তোমার পাওয়ার 3। সো আমার তাদের মোট স্যাম্পল আসবে কত? 8। এখানে দেখো তো 8 আছে কিনা? 1 2 3 4 5 6 7 8, ইয়েস 8 আছে। এটা কিভাবে বের করবে? একদম এটা ইজি। জাস্ট হচ্ছে তুমি জানো যে মুদ্রার আমার দুই পিঠ, সেই দুই পিঠ, এটা কয়বার তুমি হচ্ছে রোল করবা বা হচ্ছে নিক্ষেপ করবা, থ্রো করবা, সেটা হচ্ছে কত? পাওয়ারটা। দেন এইটা যদি যখন হচ্ছে পাওয়ার দিয়ে এটা কি করবা, তখন হচ্ছে এটা কত আসবে? তোমার মোট স্যাম্পল সাইজটা আসবে। ওকে, এখন আরেকটা কথা হইতে পারে যে ভাইয়া, সো এটা তো বের করা শিখলাম, কিন্তু এইগুলো আমি কিভাবে বের করবো? দ্যাট মিনস নমুনা বিন্দুগুলো। এটা একদম ইজি, কারণ তুমি জানো যে এই মুদ্রাটা তিনবার নিক্ষেপ করলে তিনবারের মধ্যে, হ্যাঁ, তিনবারে হেড হেড আসতে পারে, টেল টেল আসতে পারে। তো আমি এটা কিভাবে লিখবো? এটা লেখার একদম সহজ একটা ওয়ে হইতেছে যে যখন তুমি জানো যে একটা মুদ্রা তিনবার নিক্ষেপ করলে বা একবার যেমনি নিক্ষেপ করো হয়তোবা হেড হেড আসবে, এটা লিখে ফেলবা। তারপর এটা কি লিখতে পারো? হেড টেল লিখতে পারো। ঠিক আছে, এটা মুখস্থর বিষয় না, এটা একটু কনসেপচুয়াল একটা জিনিস যে হচ্ছে হেড হেড লিখতে পারো, আবার হেড টেল লিখতে পারো, আবার টেল হেড লিখতে পারো। মানে যখন তুমি হেড নিয়ে কাজ করতেছো হেডেরটা শেষ করবা, আবার যখন টেল নিয়ে কাজ করতেছো টেলেরটা শেষ করবা। ঠিক আছে, সো এখানেও একই জিনিস করছে। এখানে একটা জিনিস ক্লিয়ারলি বলে দিছে যে এখানে এইচ হলো মাথা, টি হলো লেজ। ঠিক আছে, এটা বলছে যে ধরা যাক এক্স একটি অপেক্ষক যা নমুনা বিন্দুতে মাথার সংখ্যা নির্দেশ করে। মানে এখানে এক্স এর যে বিষয়টা তারা এখানে ক্লিয়ারলি বলে দিছে যে এখানে মাথার সংখ্যাটা তারা নির্দেশ করতেছে। সো এইখানে তোমার দেখো হেড আছে তোমার তিনটা, সো এক্স এর মান 3। এখানে হেড হেড অ্যান্ড টেল, তার মানে যেহেতু এক্সকে হেড নির্দেশ করতেছে, সো এখানে হেড কয়টা আছে? দুইটা আছে। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে এক্স এর মান কত? 2। এইভাবে তোমার সবগুলো এক্স এর মান নির্ণয় করলো, যেহেতু এখানে আমাকে এক্স বলে দেওয়া আছে। সো সেই ক্ষেত্রে এখানে বলছে কি এক্স একটি দৈবচলক, সুতরাং এক্স এর মানগুলো কি এটা আমার বের করতে হবে। তারা এইভাবে এটা বের করলো 0 1 2 3। আচ্ছা, চলক বের করলে লিখতে হবে না, তার সাথে কি আমার প্রবাবিলিটি লাগবে বা সম্ভাবনা লাগবে। সো সম্ভাবনা বিন্যাসটা কি? যে এই যে একটা সারণীতে তোমার যেই বিন্যাসগুলো করা হয়, হ্যাঁ,
একটা প্রসিডিউর ফলো করে, সেটা হচ্ছে কি তোমার সম্ভাবনা বিন্যাস। এখানে হচ্ছে এক্স এর যে মানগুলো 0 থেকে একদম 3 পর্যন্ত, 0 1 2 and 3। ওকে, সো এখানে 0 বারের প্রবাবিলিটি এক্স এর চান্স কত 1/8। আমার হচ্ছে এটা হচ্ছে মোট মুদ্রার মান, মানে মোট যেই সংখ্যাটা মুদ্রার স্যাম্পল সাইজ, আর এটা কত 1। ঠিক আছে, 1 কি যে একটা মুদ্রার পড়ার চান্স কত, মানে যেটা সম্ভাবনাটা 1/8। পরেরটাতে কত 1 যদি হয়, ঠিক আছে 1 যদি হয়, সো এটার চান্স কত 3/8। ওকে, এরপর যদি আবার 2 হয় সেটাও কত তোমার 3/8। ঠিক আছে, দেন 3 হলে আবার 1/8। ওকে, আচ্ছা আমরা নেক্সট স্লাইডে যাব। আচ্ছা, এখানে বলা হয়েছিল ফার্স্টে যে দৈবচলক দুই ধরনের। ঠিক আছে, একটা হচ্ছে তোমার বিচ্ছিন্ন দৈবচলক, একটা হচ্ছে তোমার অবিচ্ছিন্ন দৈবচলক। সো বিচ্ছিন্ন দৈবচলকটা কি? বিচ্ছিন্ন দৈবচলকটা হচ্ছে যে দৈবচলকের মানগুলো পরস্পর বিচ্ছিন্ন এবং যার প্রতিটি মানের একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকে তাকে হচ্ছে কি বিচ্ছিন্ন দৈবচলক বলা হয়। ঠিক আছে, নির্দিষ্ট তোমার সম্ভাবনার মান থাকবে। আর অবিচ্ছিন্নটা যদি বলি, যেখানে কি তোমার কোনো নির্দিষ্ট সম্ভাবনার মান থাকবে না, সেটা হচ্ছে কি তোমার অবিচ্ছিন্ন দৈবচলক। আর একটা মেজর যদি কথা বলি, এটা আমরা ম্যাথ করতে একটু পরেই লাগবে যখন আমরা সমাকলনের ম্যাথ করব, যে বিচ্ছিন্ন দৈবচলকের ক্ষেত্রে -∞ থেকে +∞ যে কোনো পূর্ণ সংখ্যার মান হতে পারে। ঠিক আছে, আচ্ছা নেক্সট স্লাইড। আচ্ছা, অবিচ্ছিন্ন দৈবচলক আমরা বলে ফেলছি, যেটা কি নির্দিষ্ট কোনো সম্ভাবনার মান থাকবে না, সেটা হচ্ছে কি তোমার অবিচ্ছিন্ন দৈবচলক। ঠিক আছে, বা নির্দিষ্ট মধ্যবর্তী যে কোনো মান সে গ্রহণ করতে পারে। হ্যাঁ, মানে একই কথা যে মানগুলো তার অবিচ্ছিন্ন হবে, মানে নির্দিষ্ট কোনো সম্ভাবনার মান থাকবে না, যে কোনো মান সে রিসিভ করতে পারবে, নির্দিষ্ট মান থাকবে না, সেটাই হচ্ছে কি তোমার অবিচ্ছিন্ন দৈবচলক। ঠিক আছে, এখানে তোমার এই অবিচ্ছিন্ন যে দৈবচলকটা সেটা হচ্ছে এভাবে প্রকাশ করা হয়, যেখানে হচ্ছে তোমার প্রবাবিলিটি a less than x less than equal x less than equal b। ঠিক আছে, fx dx, এখানে fx x চলকের সম্ভাবনা ঘনত্ব ফাংশন। সো আমরা এই টার্মটার সাথে খুব তাড়াতাড়ি পরিচিত হতে যাচ্ছি এই চ্যাপ্টারে। আচ্ছা, এখানে তোমার কি বলা হয় দৈবচলক আর অদৈবচলক একটা পার্থক্য দেওয়া আছে, এটা আমরা অলরেডি সংজ্ঞা এবং তার কিছু ইউজেস আমরা জানছি। সো এটা বেটার হবে, এটা অনুধাবনমূলক কোশ্চেনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা পড়ে ফেলবা, এটা যেহেতু থিওরির একটা পার্ট। ঠিক আছে, আমরা হচ্ছে ম্যাথের কিছু ফরম্যাট নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে আমরা ম্যাথ প্র্যাকটিস করব। ওকে, আচ্ছা সো এখন আসো, আমরা অলরেডি এসে পড়ছি আমাদের একটা কাঙ্ক্ষিত জায়গায়, সেটা হচ্ছে যেটা বলছিলাম শুরুতে, যে সমাকলন, যে আজকে আমরা এটা করব ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের যে ম্যাথটা। ঠিক আছে, যে ফাংশন আর সমাকলনের ধারণা। আচ্ছা, এটা শুরু করার আগে এইখানে ওকে, যে সমীকরণ থেকে দেখা যায় প্রতিটি বাস্তব মান বিভিন্ন পাওয়া যাচ্ছে। আচ্ছা ধরো এখানে বলছে যে একটা ট্রেনের কথা বলা আছে, যে ট্রেনের প্রতি কিলোমিটার হচ্ছে তো কত 3 টাকা, এবং হচ্ছে তার সার্ভিস চার্জ 5 টাকা হলে ট্রেনের ভাড়ার পরিমাণকে চলক ওয়াই এবং গন্তব্যের দূরত্বকে চলক এক্স দ্বারা পরিমাপ করলে সমীকরণের সাহায্যে লেখা যায়। মানে এখানে আর কি আমরা কিন্তু সমীকরণ লিখতে জানি। হ্যাঁ, এখানে আর কি তোমাকে একটা জেনারেল একটা ইনফরমেশন দিয়ে শুরু করছে যে সমীকরণ তুমি কিভাবে বিল্ড আপ করবা। ঠিক আছে, দুইটা সমীকরণ দেওয়া আছে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের। ঠিক আছে, যে ট্রেনের ভাড়া যদি প্রতি কিলোমিটার 3 টাকা হয় এবং সার্ভিস চার্জ যদি 5 টাকা হলে ট্রেনের ভাড়ার পরিমাণ কত, গন্তব্যের দূরত্ব যদি আমার এক্স দ্বারা পরিমাপ করা হয়। তো সেই ক্ষেত্রে যেখানে বলছে যে বাস্তব মানে বিভিন্ন মান পাওয়া যাচ্ছে, যদি 1 ধরো, y8, 2 ধরলে 11, 3 হইলে 14। এটা কীভাবে বের করলো, এই যে তোমার যে এই সমীকরণটা আছে না, ঠিক আছে, এক্সের তুমি যত মান ধরছো, ঠিক আছে, এক্সের তুমি যত মান ধরবা সেটার কি একটা ওয়াইয়ের মান বের হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা নর্মাল একটা ইকুয়েশন। সো এটার মাধ্যমেই আমরা কি ফাংশনটা দেখতে পারতেছি, যে ফাংশনটাকে এভাবেও দেখা যায়, fx ইকুয়াল কত 3x + 5। দ্যাট মিনস তুমি ওয়াইয়ের জায়গায় তুমি fx লিখতে পারবা। ঠিক আছে, আচ্ছা আমরা আর একটু সামনে যাব, সেটা হচ্ছে তোমার একই জিনিস, জাস্ট হচ্ছে তোমার এটা হচ্ছে ওইটা হচ্ছে তোমার লিনিয়ার ফাংশন ছিল, এটা তোমার হচ্ছে স্কোয়ার দিয়ে এটা করা হয়েছে, আর কোনো তফাৎ নেই। আচ্ছা, খুব মজার একটা জিনিস আসলাম, সেটা হচ্ছে ডোমেন অ্যান্ড রেঞ্জ। ঠিক আছে, ডোমেন অ্যান্ড রেঞ্জ, এটা হচ্ছে আমাদের
এই যে একটু আগে বলতেছিলাম না যে আমরা আজকে যে কি জানি ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করবো। সো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে যদি আমি কিছু বলি, রেঞ্জ যদি মানে তাদের মাদার মানে বলে না মাদার টাং, মাদার ল্যাঙ্গুয়েজ যেটাই বলো, মাতৃভাষা, সো এটা হচ্ছে তার ডোমেন অ্যান্ড রেঞ্জ। আচ্ছা, তো ডোমেন কি, ডোমেন অফ ফাংশন, আর রেঞ্জ কি, ঠিক আছে। কোনো ফাংশনের স্বাধীন চলকের মানকে বলা হয় ডোমেন, আর অধীন চলকের মানকে বলা হয় রেঞ্জ, ঠিক আছে। এই যে ভিন্ন মানের জন্য অধীন চলকের যে সকল ভিন্ন মান পাওয়া যায় তাকে বলা হয় ওই ফাংশনের রেঞ্জ, ঠিক আছে। ডোমেন হচ্ছে স্বাধীন চলকের যে মানটা থাকবে সেটা হচ্ছে ডোমেন, এবং রেঞ্জ হবে যেটা অধীন চলকের যে মানগুলো দেওয়া থাকবে সেটা হবে কি তোমার রেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, এখানে উদাহরণ দিছে, এটা বোঝার কিছু নাই, আমরা যখন ম্যাথ করবো তখন হচ্ছে আরো ক্লিয়ার হবে এই ডোমেন রেঞ্জ নিয়ে। আচ্ছা, এই যে দেখো উদাহরণ একে একটা আছে, এখানে হচ্ছে আমরা আমাদের বেসিকটা ক্লিয়ার করব এখানে, ওকে। আচ্ছা আচ্ছা, এখানে একটা ফাংশন দিচ্ছে, সেটা হচ্ছে দেখো f(x) = x² মাইনাস, ওকে। আচ্ছা, এটা তো ওকে। আচ্ছা, এখানে একটা ফাংশন দেওয়া আছে, একটা ম্যাথ দেওয়া আছে, সেটা হচ্ছে আমরা দেখি একটু যে f(x) = x² মাইনাস 3x, যেখানে x এর মান কত, মানে x হচ্ছে কত গ্রেটার দেন ইকুয়াল টু, হ্যাঁ, আরেকটা হচ্ছে x প্লাস 2, যেখানে যখন x লেস দেন 2, ঠিক আছে। এই দুইটা আমার দেওয়া আছে। এখন বলছে এই দুইটার উপর ভিত্তি করে আমাকে এই মানগুলো নির্ণয় করতে হবে। কি কি? f5, f0, f-2, বহুত মান আছে এখানে, ঠিক আছে। তো এগুলোর মধ্যে সবগুলো না আমি 2 থেকে 3টা দেখাবো, বাকিগুলো তোমরা দেখে নিবা এন্ড করে নিবা। এগুলো একদম ইজি, জাস্ট হচ্ছে মেইন জিনিসটা আমি এখানে বুঝাই দিব। আচ্ছা, সো কি দেখবা, যেরকম তোমার একটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি মেইন ফাংশন বা জিস্ট যেটাই তুমি বলো, এইটাকে ফলো করে তোমার এই অ্যান্সারগুলো, এই বাকি ফাংশনের মানগুলো লিখতে হবে, ভ্যালুগুলো বের করতে হবে। তো লিখবা প্রদত্ত ফাংশন f(x) যেটা দেওয়া আছে, ঠিক আছে। দেওয়ার পরে এটা তুমি দেখাইতেও পারো, নাও দেখাইতে পারো, এটা কোনো প্যারা নেই, এটা এমনি দেওয়া আছে। সো ফার্স্ট অফ অল প্রথমে দেখো তো কি বলছে, যে f5 নির্ণয় করতে বলছে। কত নির্ণয় করতে বলছে? f5, রাইট, ওকে। তাহলে আমি এই যে আমার ফার্স্ট ফাংশনটা কি ছিল, এই যে এই কন্ডিশনটা দেখো, এই কন্ডিশনে কি বলছিল এখানে, এই কন্ডিশনে বলছিল যে x গ্রেটার দেন অর ইকুয়াল টু, আর একটা কত ছিল, x লেস দেন 2। এখন তোমার আছে কত এখানে 5, রাইট। এখানে আমার ছিল কত 5, ওকে ওকে। এখানে তোমার কত ছিল 5। এখন তুমি কোনটা বুঝবা যে তুমি কোন ফাংশনটা নিবা, রাইট। এখানে কিন্তু দুইটা ফাংশন আছে, x² মাইনাস 3x, আর একটা কি ছিল তোমার x প্লাস 2 ছিল। এখন তুমি কোনটা নিবা, 5 এর জন্য ফার্স্টটা নিবা না সেকেন্ডটা নিবা, এটা চিনার একটা উপায়, তোমাকে কন্ডিশন দিয়ে দিছে তোমার সোজা, মানে তোমার জন্য এক্সিকিউশন করতে তোমার সহজ হয়। এখানে বলছে x গ্রেটার দেন 2, গ্রেটার দেন অর ইকুয়াল টু, দ্যাট মিনস কি x এর ভ্যালুটা কি 2 এর থেকে বড় হবে, আর একটা কি x এর ছোট হবে। তো আমি কোনটা নিব, আমি আমার এই মানটা নিব, ঠিক আছে। আমি কোনটা নিব, আমার এই মানটা নিব, x² মাইনাস 3x। তা তুমি দেখো যদি f5 সমান নির্ণয়, তাহলে কি লিখবা, x সমান 5 হলে f(x) সমান কত হবে, x² মাইনাস 3x, কারণ x গ্রেটার দেন অর ইকুয়াল টু, ঠিক আছে। কারণ হচ্ছে 5 2 থেকে বড়, এটার সাথে এটা মিলে, এই কন্ডিশনের সাথে এই কন্ডিশন আমার ম্যাচ করে, রাইট। সো এই কন্ডিশনের সাথে এই কন্ডিশন যেহেতু আমার ম্যাচ করতেছে, তাই আমি কি করব, x এর জায়গায় এই আমার কি বলে 5 এর এই ভ্যালুটা, এই যে 5 যেটা ছিল এটা বসাই দিব, বসায় কি করব, আমি আমার মানটা নির্ণয় করব 10, ওকে। এরপর আরেকটা আসো, আরেকটা আমরা দেখি, সেটা হচ্ছে -4 দিয়ে একটা দেখি, এগুলো সব সেমই। আরেকটা জিনিস দেখি, একটা ছোট ফাংশন দিয়ে, ধরো f সমান কত দেওয়া আছে, -4। এখন তুমি কোনটা বসাবা, ফার্স্টের ফাংশনটা বসাবা না সেকেন্ডটা তুমি বসাবা। তুমি দেখতেছো যে -4, সো -4 কিন্তু এখানে কি বলছে, যে -4 কিন্তু কত 0 থেকেও ছোট। তো এখন এখানে কি বলছে, যে যখন x লেস দেন 2, অর্থাৎ x এর মানটা 2 থেকে ছোট হবে। তা 2 থেকে ছোট কত আছে, -4। সো 2 থেকে যেহেতু -4 ছোট, সেই কারণে আমি কি করব, x এর মান -2, আর এটা হচ্ছে তোমার এই মাইনাস এই প্লাসটা হচ্ছে তোমার কি আমার মানে যেটা ফর্মুলা ++2, তাহলে এটা কত হবে, 0 হবে, ঠিক আছে। এই হইতেছে তোমার বেসিক কনসেপ্ট আর কি ফাংশনের, ওকে। তো আমরা হচ্ছে সামনে যাব, আর এইখানে বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে একদম সিমিলার, এগুলো তোমরা করে নিবা।
আচ্ছা এটা ছিল সরি যে এক্স মাইনাস যদি 4 হয় তাহলে এটা কত হবে এরকম আর কি। হ্যাঁ, সে -4 যদি আমি আইডেন্টিফাই করি তাইলে হচ্ছে কত -2 হবে, নট অনলি। ওকে, আমরা সামনে যাব। আচ্ছা ওকে, এখানে হচ্ছে এখন আমাদের যে একদম বেসিক যেটা যে সমাকলন, এটা হচ্ছে আমার কি ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন যেটা আমরা বলতেছিলাম। আচ্ছা, যে এটা হচ্ছে ক্যালকুলাসের হ্যাঁ একটা তোমার কি বলে একটা প্রধান দুটি শাখার একটা অংশ, যে কি বলে এটাকে অন্তরীকরণ এবং অন্যটি হচ্ছে কি সমাকলন। সো ওই অন্তরীকরণ যে বিষয়টা সেটা হচ্ছে তোমার কি ডিফারেন্সিয়েশন, আর সমাকলনের যে বিষয়টা সেটা হচ্ছে তোমার কি ইন্টিগ্রেশন। তো এখানে ডিফারেন্সিয়েশনের যে মেইন কথাটা সেটা হইতেছে একটা উদাহরণের সাথে এখানে বোঝানো হয়েছে। ধরো তোমার বাসায় একটা গাছ আছে, ঠিক আছে, গাছ। সো তুমি এটা প্রতিদিন তুমি দেখো, মনে করো ঘুম থেকে উঠে বা তোমার বাড়ির পাশে, হ্যাঁ, তো তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে গাছটা তো প্রতিদিনই দেখি, সো এই গাছটা তো বড় হয় না। হ্যাঁ, এটা কি বড় হয় না আদৌ? এটা অবশ্যই হয়, কিন্তু এটা আস্তে আস্তে বড় হয়, অর্থাৎ সময় যত বাড়ে গাছের উচ্চতা তত বাড়ে। অর্থাৎ একটা বিষয়ের সাথে যখন আরেকটা বিষয়ের কি মানে চেঞ্জটা, হ্যাঁ, মানে পজিটিভ থাকে বা নেগেটিভ থাকে, মানে একই রেখায় যখন চলতে থাকে তখন সেটাকে আমরা বলতে পারি কি আমাদের নিজেদের ভাষায় বলতে পারি কি তোমার অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, আর এটার যে বিপরীত যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে কি তোমার ইন্টিগ্রেশন, ঠিক আছে। আচ্ছা, আমরা সামনে এই ম্যাথগুলো আর প্র্যাকটিস করব। আচ্ছা, এখানে এটা দেখার কিছু নাই। আচ্ছা, সমাকলন, আমরা সমাকলন অলরেডি বলে ফেলছি। সো এইখানে একটু জিনিস একটা দেখার জিনিস আছে, ওকে বুঝাই। আচ্ছা, এইখানে এই জিনিসটা দেখো আর এইটা দেখো, এই দুটো জিনিস কি লেখা আছে এখানে। আচ্ছা, এখানে দেওয়া আছে যে আগে যদি বলি আমি এটা ইন্টিগ্রেশনের পার্টে এটা লেখা আছে এরকম। আচ্ছা, যদি এটা বলি যে এটা সমাকলন, মানে এটা সরি এটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন, বাংলাটা আমার একটু ইয়া হয় এখানে, যাই হোক, এটা হচ্ছে তোমার কি তোমার ডিফারেন্সিয়েশন। যদি আমি বলি ডিফারেন্সিয়েশনের তোমার সূত্রটা কি হবে যে d/dx, ওকে, d/dx fx ইকুয়াল কত fx হয়, মানে ডিফারেন্সিয়েশনে সাধারণত এটা ইউজ করা হয়, এই নোটেশনটা d/dx ইকুয়াল fx, ঠিক আছে, এটা লিখে রাখতে পারো, ঠিক আছে, এটা আমাদের ম্যাথ করতে গেলে ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। আর যদি আমি বলি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, তাহলে সেখানে হচ্ছে একটা চিহ্ন যোগ হবে, সেটা হচ্ছে এটাকে বলা হয় সামেশন, বা সামেশনের প্রথম বর্ণ এটা লম্বা এস বলে হয়, ঠিক আছে। এটা হচ্ছে fx dx, ঠিক আছে, এই হচ্ছে তোমার এটা ইন্টিগ্রেশন, ঠিক আছে, সমাকলন যেটা বাংলায় বলে, আর ডিফারেন্সিয়েশন যেটা অন্তরীকরণ যেটা বলা হয়, ঠিক আছে। এই হচ্ছে তোমার ইন্টিগ্রেশনের সাইন, আর ওটা হচ্ছে তোমার কি ডিফারেন্সিয়েশনের সাইন। ওকে, তো এখন আমরা নেক্সট স্লাইডে যাব, এইগুলো নিয়ে আমাদের পুরোটা ম্যাথ। আচ্ছা, এখানে অলরেডি বলা আছে, অ্যান্ড আমি যেগুলো এতক্ষণ বললাম, এই যে সাইনগুলো এই যে এভাবে কেমনে ধরছে না ধরছে এগুলো সব কিছু বলা আছে এখানে, তোমরা জাস্ট এটা দেখে নিবা, ঠিক আছে। আমি কিন্তু কনসেপ্টটা তোমাদের সাথে এটা তোমাদেরকে ক্লিয়ার করলাম, জাস্ট তোমরা এটা দেখে নিবা এখানে। আচ্ছা, এখানে কিছু রুল আছে, হ্যাঁ, যে তোমার সমাকলনের কিছু নিয়মাবলী, ইন্টিগ্রেশনের কিছু, ইন্টিগ্রেশনের অনেক রুল আছে, ডিফারেন্সিয়েশনেরও আছে, এত না, বাট ইন্টিগ্রেশনেরটা বেশি এখানে। আমরা ওইটাই দেখবো, যেটা দেওয়া আছে আমরা এটাই দেখি। আচ্ছা, তো সমাকলনের নিয়মাবলীতে কি বলা আছে আমরা জানি যে fx dx সমান fx। হ্যাঁ, আরেকটা জিনিস তোমার মনে কোশ্চেন হতে পারে যে ভাইয়া, সো আমি তো একটু দেখলাম যে fx সমান dx সমান fx, ইয়েস, হ্যাঁ, এই তো এই d/dxটা কোথায় আসলো, মানে এটা কোথায় আসলো, তাই না? সো এই যে এটা তো আমরা জানি ডিফারেন্সিয়েশনের। সো এই ডিফারেন্সিয়েশনের যে পার্টটা, হ্যাঁ, আমরা এখন ম্যাথ করব, যখন দেখবা যে ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশন কেমনে করব, এটার ভ্যালু যেটা, এটার ভ্যালুটা অলওয়েজ বাইরে থাকবে, ডিফারেন্সিয়েশনের ভ্যালু, আর ভিতরে যেটা থাকবে এই fx dx গুণ হবে, হইলে ওইটার যে পাওয়ার, সেই পাওয়ারের যে তোমার মোট যে পাওয়ারটা সেটা হচ্ছে ভাগ যাবে, দিলে দেন হচ্ছে আমার fx বের হবে আস্তে আস্তে। আমরা দেখবো এটা প্র্যাকটিক্যালি করার সময়, এটা আমরা বিষয়টা দেখবো। এখন ড্রাফট যেহেতু বললাম বা খসড়াভাবে যেহেতু বললাম, তাই হয়তো এটা মানে না বোঝা হইতে পারে। সো আমরা এখনই দেখবো, তাইলে হচ্ছে ফুল কনসেপ্ট এটা ক্লিয়ার হবে। আচ্ছা, এটা হচ্ছে তোমার সূত্র, কেমনে কি আসলো
ঠিক আছে, এইগুলো হচ্ছে সূত্র। তোমাদেরকে আবারও বলতেছি ভালো করে, এই যে ফর্মুলা এগুলো আছে, হ্যাঁ, এগুলো ফার্স্ট টু লাস্ট, হ্যাঁ, এগুলো বুঝে বুঝে পড়ার বিষয়। ঠিক আছে, আমরা এগুলো ম্যাথ দিয়ে তোমাদেরকে দেখাবো, ম্যাথ করে দেখাবো। এভাবে এখন পড়াইলে মানে এভাবে এই সূত্র তুমিও পড়তে পারবে, আমিও বলতে পারবো, বাট এটা কোনো লাভ হবে না, কিচ্ছু হবে না। মেইন কথা হচ্ছে আমরা যখন ম্যাথ করবো যে কীভাবে n+1 বা nx টু দ্য পাওয়ার n-1 আসে, এভাবে আসে, এটা হচ্ছে ম্যাথ করতে গিয়ে আমরা জানবো। সো তোমাদের যে মেইন কাজটা হবে যখন ম্যাথ করব, ওইটা মনোযোগ দিয়ে দেখা, আর ওইটার সাথে মিল রেখে যেই সূত্রগুলোর প্রয়োগ হয়েছে সেগুলো কি আবার দেখা, যেন তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার একটা কনসেপ্ট বিল্ড আপ করতে পারো। আচ্ছা, সমাকলনের প্রকারভেদ। আচ্ছা, এই সমাকলনের প্রকারভেদে সাধারণত তোমার যে তোমার কি তোমার সমাকলন দেওয়া আছে, অনির্দিষ্ট সমাকলন, হ্যাঁ, নির্দিষ্ট সমাকলন, এই ধরনের উদাহরণগুলো দেওয়া আছে। এগুলো দেখার বিষয় না, আমাদের ম্যাথে আমরা যাব, ম্যাথের বিষয়টাতে যাব, নির্দিষ্ট সমাকলন কোনটা, অনির্দিষ্ট সমাকলন কোনটা। আচ্ছা, একটু যদি বলি যে তোমার মানে কি বলে ডেফিনেট তোমার ইন্টিগ্রেশন আর তোমার ইনডিফিনিট ইন্টিগ্রেশন, মানে যে মানে অসীম সসীমের একটা বিষয় আছে না, অসীম সসীম। আমরা একটা কথা বলি, যেমন যেহেতু আমরা জানি ইন্টিগ্রেশনে এই লম্বা এসটা ব্যবহার করা হয়, এটার কাজটা কি, তাই না? এখানে হচ্ছে কি আমরা রেঞ্জ লিখি নাকি, এই তো মনে করো একটা ফাংশন, রাইট? সো অনির্দিষ্ট সমাকলন বা হচ্ছে তোমার যদি আমি বলি যেটা যেই সমাকলনের কোনো ইয়া নাই, মানে ইনডিফিনিট, সেটা হচ্ছে কি হবে, এখানে কোনো ধরনের রেঞ্জের মান উল্লেখ করা থাকবে না, মানে লোয়ার রেঞ্জ টু আপার রেঞ্জ কিচ্ছু উল্লেখ থাকবে না। কিন্তু যদি এটা ডেফিনেট হয় তাহলে একটা রেঞ্জ উল্লেখ থাকবে, এই লোয়ার রেঞ্জে একটা ভ্যালু, আপার রেঞ্জে একটা ভ্যালু। দ্যাট মিনস তুমি যখন এখানে কোনো ভ্যালু বসাবা, ঠিক আছে, সেই ভ্যালুটা কি অবশ্যই এই লিমিটের মধ্যে থাকতে হবে, এই লিমিটের বাইরে তুমি কি কোনো ভ্যালু ক্যালকুলেট করতে পারবা না। এটাই হচ্ছে তোমার জাস্ট দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দি কি ডেফিনেট অ্যান্ড ইনডিফিনিট ইন্টিগ্রেশন, রাইট? আচ্ছা, এটাকে সাধারণত তোমার আপার লিমিট বলা হয়, আর একটা জিনিস এটাকে বলা হয় আপার লিমিট, এটাকে বলা হয় কি লোয়ার লিমিট। ওকে, আমরা এখন নেক্সট স্লাইডে যাব। আচ্ছা, এখানে অলরেডি করা আছে নির্দিষ্ট সময়। আচ্ছা, যেমন এটা দিয়েই তোমাদেরকে বুঝাই দেই, তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে এই বিষয়টা। সেটা হচ্ছে দেখো, এই উদাহরণটা দেখো, যে এখানে একটা তোমার সামেশন সাইন দেওয়া আছে, রাইট? সামেশনের প্রথম বর্ণ, বা এটা তুমি লম্বা এস বলতে পারো। এখানে তোমার লোয়ার লিমিট কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, ঠিক আছে। আর আপার লিমিট কত দেওয়া আছে, আপার লিমিট তোমার দেওয়া আছে 4। হ্যাঁ, কি বলছে, x² dx একটা নির্দিষ্ট সমাকলন। সো এটা কিভাবে আনলো, 18.6, একদম ইজি এটা, ঠিক আছে। এই দেখো, এটা কি x² dx, রাইট? সো x² dx এটা কিভাবে কি করলো, dx কোথায় গেল, সবসময় মনে রাখবা এই যে x² যেটা দেওয়া আছে, এই dx এর এই x এর এখানে একটা 1 আছে, কারণ এখানে কোনো পাওয়ার নাই, দ্যাটস ওয়াই এখানে একটা 1 আছে। সো তোমার কাজ কি, এই যে x না, এখান থেকে এই x টা তো কমন, ঠিক আছে, এই x কমন, অন্য স্লাইডে কেন যায়, ওকে, ঠিক আছে, ওকে, এই x টা তো এখানে কি কমন, ঠিক আছে। সো এই কমন নেওয়ার পর এখন পাওয়ার কিভাবে, তুমি এটা 3 আসলো, এই যে 2 + 1, ঠিক আছে, 2 + 1 হলো কত, 3, রাইট? এই যে 3 যে তোমার আসলো, ঠিক আছে, ওকে, এই যে 3 যে তোমার আসলো, এই 3টাই হচ্ছে আবার কি তোমার এটার হর হবে, ঠিক আছে। অর্থাৎ এই যে x যেটা, সেই xটা হচ্ছে তুমি কি করবা, এখানে এই দুইটা x এর মানে কি একটা x কমন, এন্ড দেন এটা পাওয়ারটা কি হবে, এটার পাওয়ার অলরেডি তোমার 2 ছিল, এন্ড দেন এই 2 এর সাথে কি আরো 1 কেমনে যোগ হলো, কারণ এই x এর উপরে একটা 1 আছে। সো এই 2 আর 1 যোগ করলে কত, 3। সো এটা ডিভাইড করলে কি হবে, নিচের যে হরটা হবে কি ওই পাওয়ারের যোগফল, ঠিক আছে, এই নিচে 3 হবে। সো দিয়ে দিলা x² + 1 / 2 + 1, ঠিক আছে। আর যে লিমিট যেমনি ছিল এমনি দিয়ে দিবা, আপার লিমিট ছিল 4, লোয়ার লিমিট ছিল তোমার 2, ঠিক আছে। সো এটা করলে কি আসে, এরকম একটা ভ্যালু আসবে, x³ / 3 কত আসে, 4/3। সো জাস্ট বেসিক ক্যালকুলেশন করবা ক্যালকুলেটরে, ঠিক আছে, ভ্যালু দিবা, তাহলে আসবে কত, 18.67। হ্যাঁ, আবার এটা একটা নির্দিষ্ট সমাকলন, এটা করে ফেলবা, ঠিক আছে, যে 580 আসে কিনা, হ্যাঁ, দিয়ে আসে তাহলে মনে করবা তোমার কনসেপ্ট ক্লিয়ার। ওকে,
আচ্ছা আচ্ছা, এখানে তোমার কিছু সূত্রের প্রয়োগ দেওয়া আছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো যে কোনটা কোন সূত্রে গেছে না গেছে। এটা হচ্ছে সূত্র দিয়ে আমরা হচ্ছে কিন্তু ভ্যালু দিয়ে মান করব, একই জিনিস আমরা জাস্ট ভ্যালু দিয়ে করব। এটা হচ্ছে ভ্যালু, ভ্যালু দিয়ে আমরা করব। ওকে আচ্ছা, আমরা এটা দেখি। ওকে, এইখানে তোমার কিছু সূত্রের প্রয়োগ দেওয়া আছে, এখানে রিচ কিছু ম্যাথের টার্ম আছে, এগুলোই আমরা আজকে করব। এখানে ফার্স্ট অফ অল যেটা দেওয়া আছে, 1 2 3 and 4। ওকে, এখানে যা সূত্রের প্রয়োগ, যে ফার্স্টেরটা একটু দেখো, এখানে এটা আমরা দেখছিলাম, আমরা একটু কিউব দিয়ে দেখি, রাইট। 2 নাম্বারটা আমরা দেখি, এখানে তোমার লোয়ার লিমিট কত ছিল, এখানে তোমার লোয়ার লিমিট ছিল 2, আপার লিমিট ছিল কত 6, ঠিক আছে, এক্স কিউ ডিএক্স। সো আমরা এখন কি করব, তোমার এই যে এক্স কিউ আছে আর ডিএক্স, হ্যাঁ, তাহলে এটা কি হবে, তোমার হচ্ছে এক্স কমন নিয়ে ফেলবা উপরে, ঠিক আছে, এক্স কমন। আর ওইটা তোমার কত ছিল, পাওয়ারটা কত ছিল, পাওয়ারটা কত ছিল এটার, আচ্ছা পাওয়ারটা ছিল কত তোমার 3 বা কিউব ছিল, রাইট। সো 3 + 1 4, তাহলে আমার হর কত হবে, নিচেও হর 4 হবে, রাইট। এই যে x⁴ ডিভাইডেড 4, ঠিক আছে। আমার আপার লিমিট কত ছিল 6, আমার লোয়ার লিমিট কত 2, জাস্ট দিয়ে দিবা। আচ্ছা, দেওয়ার পর এখন তোমার কোনটা কাজ, ঠিক আছে, এখন কাজ হচ্ছে যে এই যে 4 দিলা না, এখন জাস্ট হচ্ছে ভ্যালুটা বসাবা x এর, জাস্ট কি মানে কি ভ্যালুটা বসাবা, x এর তো কোনো আমার ভ্যালু দেওয়া নেই, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা 1 ধরলাম, ঠিক আছে, আর 1/4, হ্যাঁ 1/4 আর x⁴, জাস্ট হচ্ছে এখানে নর্মাল তোমার যে ক্যালকুলেশন, সেই নর্মাল ক্যালকুলেশনগুলো করবা, হ্যাঁ। 1/4 দেওয়া কি, এটা হচ্ছে তোমার কি হবে 6⁴ মাইনাস 2⁴। এখানে মাইনাস কেন আসলো, মাইনাস আসলো কারণ হচ্ছে কি, এটা রেঞ্জ, হ্যাঁ, এখানে তোমার মানে রেঞ্জ বলতে লিমিট বোঝাচ্ছে, যে লিমিট হচ্ছে যে 2 থেকে 6 এর মধ্যে, অ্যান্ড দ্যাটস ওয়াই 2 থেকে যে 6 এর মধ্যে 6 বড়, তো 6 - 2 6 - 2, সো তাদের 6 - 2, এখানে 6 এর তোমার ভ্যালুটা কত, আপার ভ্যালু 4, ঠিক আছে, মানে এখানে 6 এর যে পাওয়ারটা এটা 4, আর 2 এর যে পাওয়ারটা সেটা 4, ঠিক আছে। আর এটা হচ্ছে তাদের যে লিমিট, যেটা লোয়ার টু আপার, এই আপার লিমিটের এটা হচ্ছে তোমার এই মাইনাস, হ্যাঁ, মানে এখান থেকে এটা তোমার ব্যবধানটা কত। দ্যাটস ওয়াই তুমি কি করবা, তখন জাস্ট হচ্ছে ভ্যালুগুলো ইনপুট দিবা, দিলে এই রেজাল্ট আসবে 320, আর বাকিগুলোও একই, ঠিক আছে। এখানে কোনো আর ডিফারেন্স নাই যে 4x³ এটা কেমনে করলো, এই যে এই জিনিসটা এটা কিভাবে করলো 4x³ dx, জাস্ট হচ্ছে তোমার 4টা তুমি কি এই লম্বা এসের বাইরে নিয়ে আসবা, রাইট। লম্বা এসের বাইরে যখন নিয়ে আসবা, তো আর থাকে কি x³ dx, তো x³ dx তাহলে কত হয় x4, রাইট। আর নিচে হচ্ছে তাহলে কত, এই যে 3 আর 1, যেটা এটার এই যে কি বলে পাওয়ারের যে যোগফলটা, এটা হচ্ছে তুমি কি নিচে নিয়ে আসবা, তো নিচে যখন নিয়ে আসবা মানে হর করবা, তাহলে এই তো হয়ে গেল, ঠিক আছে। সো x এর ভ্যালু কত আমার 1 ধরে নিলাম বা কমন নিলাম, যেটাই বলো, তো 4 × 4 এটা কাটা যাবে, তাহলে কত x⁴, কত আপার লিমিট 10 আর লোয়ার লিমিট কত 1, রাইট। তো এরপর হচ্ছে জাস্ট তুমি 4 দিয়ে 10কে গুণ করো, মানে কত হবে, এটা দিয়ে এটা ইয়া করলে কত 10,000 - 1 কত 9,999। এই হইতেছে তোমার বেসিক টার্ম, এই কি বলে ইন্টিগ্রেশনের। আচ্ছা ওকে, সো আমরা যেটা এখন দেখবো যে সম্ভাবনা ফাংশন বা আপেক্ষক, হ্যাঁ, যে সম্ভাবনা ফাংশন বা আপেক্ষকের এই জিনিসটাই হচ্ছে যে একটা দ্বিপদী বিন্যাসের সূত্রে আমরা সম্ভাবনা ফাংশনটা দেখব। দ্বিপদী বিন্যাসের সূত্রের এখানে যে px = ncx px q n - x, ঠিক আছে। এখানে তিনটা জিনিস আমাদের আছে যেটা আমাদের জানতে হবে এই সূত্রতে। একটা হচ্ছে তোমার মোট স্যাম্পল, একটা হচ্ছে তোমার সফলতা, একটা হচ্ছে তোমার কি বিফলতার যে তোমার যে ধ্রুবক বা যেটাই বলো, ঠিক আছে। এই n হচ্ছে তোমার মোট চেষ্টার সংখ্যা বা তোমার এটা বলতে পারো মোট স্যাম্পল, রাইট। পি বলতে পারো এখানে সফলতা, এন্ড কিউ বলতে পারো তোমার বিফলতা, হ্যাঁ। আর এক্স গুলো কি, এক্স গুলো হচ্ছে তোমার ভ্যালু, তোমার কি গিভেন ভ্যালু বা তুমি যদি কোনো ভ্যালু ধরে নাও, সেগুলো হচ্ছে এখানে বলা আছে। ওকে, তো ধরো এখানে কি বলছে যে একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে এর উপরের পিঠে প্রাপ্ত হেডের সম্ভাবনার, হ্যাঁ, প্রাপ্ত তোমার যে হেডের সংখ্যার সম্ভাবনা একটি সম্ভাবনা ফাংশন কিনা তা পরীক্ষা করতে বলছে।
আচ্ছা ভালো কথা, তো একটা মুদ্রা যদি 3 বার নিক্ষেপ করে দ্যাট মিনস কত, মোট 8 বার, ঠিক আছে। আচ্ছা যাই হোক, সো এখানে হচ্ছে প্রাপ্ত হেডের সংখ্যা যদি এক্স হয়, হ্যাঁ, তো মুদ্রা নিক্ষেপ করছে কয়বার, 3 বার, হ্যাঁ। সো এখানে এন এর মান আমি কি দিয়ে দিব, এন এর মান আমি 3 দিয়ে দিব, রাইট। সো এখন আমি কিন্তু জানি না যে মুদ্রাটা যে নিক্ষেপ করছে, হ্যাঁ, সেটা কি হেড হবে না টেল হবে, হ্যাঁ, কিন্তু একটা না একটা কিছু কি বের হবে, হয় সফলতা বা বিফলতা, মানে হয় হেড হবে অথবা টেল হবে, কিন্তু এমন তো না যে হেড টেল কোনোটাই বের হবে না, এটা তো ইম্পসিবল, এটা হইতেই হবে। তাই আমি যেহেতু জানি না, তো পি কে আমি কি বলছিলাম, পি কে বলছিলাম আমি সফলতা, হ্যাঁ, সফলতার সম্ভাবনা, আর কিউ কে কি বলছিলাম, সফলতার সম্ভাবনা। যেহেতু আমি কিছুই জানি না, তাই দুজনকে আমি হাফ হাফ করে দিয়ে দিলাম, এই জন্য পি এর মান এখানে কি ধরছে, হাফ, হ্যাঁ, কিউ এর মানও হাফ, ঠিক আছে, এটা যেন সবসময় মনে থাকে, ঠিক আছে। যদি কিছু না বলা থাকে পি আর কিউ এর মান, তখন এটাকে আমাদের কি হাফ ধরতে হবে, ঠিক আছে। সো হাফ ধরার পর এখানে কি করছে, জাস্ট হচ্ছে এখানে আমার ভ্যালুগুলো বসাইলাম, ঠিক আছে। যে এখানে কি বলছে, 3 বার যেহেতু নিক্ষেপ করছে, সো এইখানে আমার এন এর জায়গায় সব এই 3 বসাই দিলাম। সো এটা যদি বসে এরকম একটা আমার ফাংশন আকারে এরকম একটা আসতেছে, মানে এক্স এর ভ্যালুটা বসাইলে আমার রিয়েলটা আইসা পড়তো, কিন্তু বলা নেই তাই বলা নাই, এখান থেকে তুমি বসাই নিতে পারো যে এক্স যদি কোনো ভ্যালু দেওয়া থাকে বা ধরা থাকে। সো এরকম কি আসবে, 3cx ডিভাইডেড 8, ওকে। সো এটা একটি সম্ভাবনা ফাংশন। আচ্ছা আচ্ছা, এইখানে দেখো এক্স এর একটা তোমার মান ধরছে, সো দ্যাটস ওয়াই এটা আমাদের জন্য আর একটু সহজ হয়ে গেল এই বিষয়টা আরো বুঝা, ঠিক আছে। যে আমরা কিন্তু অলরেডি করে আসছি যে যে মুদ্রা যে নিক্ষেপ করছে 3 বার, হ্যাঁ, ওইটা তোমার সম্ভাবনা ফাংশনটা কি, এই যে এটা আমাদের বের হয়েছে, যেটা কি আমাদের 0 থেকে বড়। এখন ধরো এক্স এর যে মান, এক্স এর মান আমি কিছু ধরছিলাম 0 1 3 8 নাকি, এগুলো হয়তো আমরা কিছু ধরছিলাম। সো এই মানগুলো কি 0 থেকে বড়, তো আমি কি করবো, যে সামেশন পি এক্স, হ্যাঁ, করে দেন কি এক্স এর ভ্যালুগুলো বসাবো, প্রথমটা 0 বসাইলাম, এক্স এ 1 বসালাম, 2 3 এমনি বসাইয়া আমার দেখা গেল আমার প্রবাবিলিটি আসলো 1, ঠিক আছে। সো এখানে পি এক্স সম্ভাবনা ফাংশনের শর্ত দুটি মেনে চলে, ঠিক আছে। অতএব পি এক্স হলো এক্স এর একটি সম্ভাবনা ফাংশন। এই হইতেছে তোমার এই মোটামুটি একটা কনসেপ্ট এই সম্ভাবনা ফাংশনের, ওকে। দেন সম্ভাবনা ঘনত্ব ফাংশন, ঠিক আছে। আচ্ছা, সম্ভাবনা ঘনত্ব ফাংশনটা হচ্ছে তোমার মনে করো যে অবিচ্ছিন্ন দৈবচলক একটা ছোট পরিসরের, হ্যাঁ, অবিচ্ছিন্ন দৈবচলকের একটা ছোট পরিসরের গাণিতিক সূত্রের সাহায্যে যেটা প্রকাশ করা হয় তাকে দৈবচলকের সম্ভাবনা ঘনত্ব ফাংশন বলা হয়, ঠিক আছে। একে মূলত তোমার এফ দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। আচ্ছা, এটা হচ্ছে তোমার এফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল নট 0 এক্স এর গ্রহণযোগ্য সকল মানের জন্য, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার এখানে তোমার লিমিটটা বলা থাকবে ওই যে ইয়ার মতো, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এখানে কি হবে, পরিসরের জন্য, ঠিক আছে, এখানে বলাই আছে এগুলো, ঠিক আছে। সাধারণত তোমার আমি যদি বলি যে এই সম্ভাবনা ঘনত্ব ফাংশনের এই জায়গা থেকে সাধারণত তোমার এত কি বলে, এত ম্যাথমেটিক্যাল টার্ম নাই বা এত ফরম্যাটের তোমার ম্যাথ নাই, ওকে। তারপরে এটা জেনে রাখা ভালো। আচ্ছা, এটা হচ্ছে তোমার যে বিন্যাস ফাংশন বা ক্রমযোজিত সম্ভাবনা ফাংশন, এটা হচ্ছে তোমার মূলত যে একটা চলক কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন, হ্যাঁ, এটার মেজর যে জিনিসটা, মেজর যে ডিফারেন্স সেটা এখানে বোঝানো হয়েছে। যখন যখন একটা চলক তোমার বিচ্ছিন্ন অবস্থা থাকবে তখন হচ্ছে এটার ইয়াটা কি হবে, যে সামেশন পি এক্স আই অর এক্স জেড। আর যদি অবিচ্ছিন্ন অবস্থা থাকে তখন কি সামেশন চিহ্ন এফ এক্স ডিএক্স, মানে অবিচ্ছিন্ন দৈব চলক, ঠিক আছে। আচ্ছা, আমরা সামনে যাব। আচ্ছা, বিচ্ছিন্ন বিন্যাস ফাংশন। আচ্ছা, এখন হচ্ছে আমরা বিন্যাসে এসে পড়লাম, হ্যাঁ। সম্ভাবনা আমরা করছি, এখন সম্ভাবনা বিন্যাসটা কি, যে সম্ভাবনাগুলোকে যখন একটা সারণীর মাধ্যমে প্রস্তুত করা হয় সেটা হচ্ছে আমরা কি জানি, সম্ভাবনা বিন্যাস, হ্যাঁ। তো এই ফাংশনটা কি হইতে পারে, সম্ভাবনা বিন্যাস ফাংশন, আমরা একটা উদাহরণের সাহায্যে এই বিষয়টা এখন দেখব। আচ্ছা, একটি বিচ্ছিন্ন দৈবচলক এক্স এর সম্ভাবনা ফাংশন নিচে দেওয়া হলো, হ্যাঁ। এক্স এর আমি ভ্যালুগুলো ধরবো 0 থেকে 2 পর্যন্ত, তো 1 2 3 যাই হোক, এটার আমি প্রবাবিলিটি ধরলাম হাফ করে, যদি আমি 0.25 যদি করি 1/4 1/2, ঠিক আছে, 1/4, ঠিক আছে, এটা এরকম আসলো। তা আমি জানি যে আমার এক্স এর ভ্যালুগুলো হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, আমার প্রবাবিলিটিগুলো আসলো এরকম, 0 থেকে 2 করলে আমার যা যা আসে এগুলো আমি লিখলাম। তারপর ফাংশন এফ এক্স এরটা কিভাবে আসলো, রাইট, এই যে সূত্রটা প্রয়োগ করো, দ্যাট মিনস এই যে পি এক্স ওয়ান, ঠিক আছে, আমি
দেখাইলাম যেটা px1 px2 প্লাস pxi, এভাবে এটা যোগ করলে কি fxi আসছে। ঠিক আছে, যে 1/4 এর সাথে 1/2 যখন তুমি যোগ করবা তখন আসলো কি 3/4, আবার এই 3/4 এর সাথে যখন আবার 1/4 যোগ করবা সেটা আসবে কি 1 আসবে, এরকম আর কি। ঠিক আছে, আচ্ছা অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশন। ঠিক আছে, অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশন যেটা, যে কোনো অবিচ্ছিন্ন দ্বৈবচলকের সর্বনিম্ন মান হতে এর সীমার মধ্যে কোনো নির্দিষ্ট মান যদি জড়িত থাকে, এই যে সর্বনিম্ন মানের মধ্যে কোনো নির্দিষ্ট মান যদি সংশ্লিষ্ট সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে প্রকাশ করা হয় তা হচ্ছে তোমার অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশন। হ্যাঁ, অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশনের মধ্যে তোমার যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে কি fx ইকুয়াল px লেস দেন x। হ্যাঁ, এর সূত্র। আর মেইন হচ্ছে যে এইটা, হ্যাঁ, যে তোমার -∞ থেকে প্লাস fx dx। জাস্ট হচ্ছে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো সেটা হচ্ছে আমরা ফলো করবে, যে এখন হচ্ছে আসছে ওগুলো ছিল তোমার জাস্ট হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, যেন এগুলোতে আইসা তুমি যেন হচ্ছে মানে একদম মানে কি বলে এতিম যেন না হয়ে যাও, যে তোমার কিছু নাই, তোমার জানা নাই, এরকম না জিনিসটা, যে আমরা যেন এখন ইজি বুঝতে পারি যে কোনটা কি। যেমন ওখানে উদাহরণ 21-এ বলা আছে যে একটি অবিচ্ছিন্ন দ্বৈবচলক এক্স এর সম্ভাবনা ঘনত্ব ফাংশন। ঠিক আছে, সম্ভাবনা ঘনত্ব ফাংশন এটা বলা আছে, এটা হচ্ছে কি আমার কন্ডিশন fx 1/27 5 প্লাস 3x। ওকে, আচ্ছা এটা সমান 0। আচ্ছা, এখন হচ্ছে x এর বিন্যাস ফাংশন আমার বের করতে বলছে। সো আমি x এর যেহেতু অবিচ্ছিন্ন, সো সামেশন চিহ্ন fx dx করার পর আমি fx এর মান জানি, fx এর মান কত 1/27 f প্লাস 3x। সো 1/27টাকে আমি বাইরে রাখবো, রাখার পরে 5 প্লাস 3x। হ্যাঁ, সো এই এক্সটা কোথায় আসলো, আমার তো এখানে একটা এক্স আছে, এখানে তো নাই। সো এই এক্সটাই যে এটার সাথে 5x এর সাথে গুণ করলে 5x প্লাস এটার সাথে এটা গুণ করলে 3x স্কোয়ার। হ্যাঁ, যদি গুণ হয় তা আমরা জানি হর কি, ওই যে দুইটার যোগফলের সমান। সো এই 2 দিব, দেওয়ার পর এটা লিমিট কত তোমার 1 থেকে x পর্যন্ত, যে এখানে দেওয়া আছে 1 থেকে, প্রশ্নে দেওয়া আছে 1 থেকে x পর্যন্ত। ঠিক আছে, সো 5x প্লাস 3x স্কোয়ার -5 -3/2। জাস্ট এখানে হচ্ছে তোমার কি নর্মাল ক্যালকুলেশন করছে। হ্যাঁ, আগে হচ্ছে x থেকে, তারপর হচ্ছে 1 থেকে, করার পর এটা নর্মাল ক্যালকুলেশন করবা ক্যালকুলেটর দিয়ে, করার পর এই যে তোমার হচ্ছে এরকম একটা ভ্যালু আসবে। ঠিক আছে, এই যে 1/54, এই যে x এর ভ্যালু যেহেতু না নাই তাই হচ্ছে একটু পর্যন্ত আমরা শেষ করব। আচ্ছা, এখন আমরা যাব নেক্সট স্লাইডে। আচ্ছা, এটাতে এখানে তোমার জাস্ট হচ্ছে বিন্যাস যে ফাংশন, সেই বিন্যাস ফাংশনে তোমার কিছু ধর্ম বা বৈশিষ্ট্য দেওয়া আছে। এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমরা যে এই যে ম্যাথগুলো যে করতেছি বা এই যে প্রমাণগুলো যে তোমাদেরকে দেখাইলাম যে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, সেই কনসেপ্টটাই হচ্ছে আর কি এখানে দেওয়া আছে। ঠিক আছে, এর বেশি কিছু নেই। সো এটা হচ্ছে সাধারণত অনুধাবনের জন্য আসবে, সো এটা তোমরা পড়ে নিবা। ওকে, আচ্ছা এটা হচ্ছে প্রমাণ, এই প্রমাণ এগুলো আসে না, আমাদের এই প্রমাণ দরকার নেই। আচ্ছা, আমরা দেখবো যে এই উদাহরণটা দেখবো, উদাহরণ 22। ওকে, এটা ইম্পর্টেন্ট, এটা ম্যাথমেটিক্যাল টার্ম, এটা হচ্ছে আমাদের গ আর ঘতে থাকবে সৃজনশীল প্রশ্নে যদি এখান থেকে যদি কোশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে। আচ্ছা, একটি বিচ্ছিন্ন দ্বৈবচলক এক্স এর সম্ভাবনা ফাংশন নিম্নরূপ। আচ্ছা, এক্স এর তুমি যে ভ্যালুগুলো, এক্স এর ভ্যালুগুলো লিখবা। ঠিক আছে, যে মানে এক্স এর ভ্যালুগুলো তোমার দেওয়া আছে, লিখবা কি, যাই হোক। সো পি এক্স এটা কি, এটাও তোমার দেওয়া আছে। এখন বলছে কি এর মান নির্ণয় করতে বলছে, এর মান। হ্যাঁ, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এইখানে হচ্ছে তোমার প্রবাবিলিটির 2টা মান দেওয়া আছে আর বাকি কয়েকটা 3টা মান দেওয়া আছে প্রবাবিলিটির। সেখানে এর মান নির্ণয় করতে বলছে। সো এখানে এক্স একটি যদি বিচ্ছিন্ন দ্বৈবচলক হয়, এক্স কিন্তু একটা অবশ্যই বিচ্ছিন্ন দ্বৈবচলক। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আমরা জানি কি বিচ্ছিন্ন দ্বৈবচলকের ক্ষেত্রে যে সামেশন পি এক্স এর মান আর প্রবাবিলিটির মান অলওয়েজ 1 হয় বিচ্ছিন্ন দ্বৈবচলকের ক্ষেত্রে। সো এই 1 এখানে দিল। ঠিক আছে, দেওয়ার পর তারা কি করলো, তারা হচ্ছে যে প্রবাবিলিটি এক্স এর যে মানগুলো তারা এই বসাইলো। ঠিক আছে, এই যে প্রবাবিলিটি এক্স এর মানগুলো বসানোর পর এখানে কত 0.4 প্লাস 6 এর সমান 1 আসলো, তাই না? তো নর্মাল ক্যালকুলেশনে আমি যেহেতু এর মান বের করব, দ্যাটস হচ্ছে 6, এটাকে বামে রেখে বাকি সংখ্যাগুলো আমি ডানে পাঠিয়ে দিব, রাইট? দেন হচ্ছে আমি এর মানটা নর্মালি বের করব, কত আসলো 0.1 আসলো। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে আচ্ছা ওই আমার একটু আগের স্লাইডে যেতে হবে। খ নাম্বারে তোমার কি বলছিল, খ নাম্বারে তোমার বলছিল
যে উদ্দীপকের আলোকে তোমার যে গাণিতিক যে তোমার যে সম্পর্কটি এটি ঠিক কি ঠিক না। হ্যাঁ, সো এখানে হচ্ছে তোমার বলা ছিল যে আমার যে প্রবাবিলিটি সেটা হচ্ছে কি 1 লেস দেন এক্স লেস দেন অর ইকুয়াল 4, মানে 1 এর মানটা তোমার x এর ছোট হবে আর x এর মানটা তোমার 4 এর সমান বা 4 এর ছোট হতে পারে, তো এটা সমান হবে f4 বা f মাইনাস 1 এর সাথে। সো এটা হচ্ছে আমার জাস্ট হচ্ছে কি করতে হবে, প্রমাণ করতে হবে। ঠিক আছে, সো ক হতে পাই a সমান কত 0.1, ভালো কথা। সো x এর সম্ভাবনা ফাংশন সারণীটি তোমার কি নিম্ন রূপ। ওকে, সো x এর মানটা হচ্ছে তোমার কত 5 পর্যন্ত, দেন হচ্ছে আমি আমার যে মানগুলো দেওয়া আছে যে এই মানগুলো আমি বের করছি, রাইট। সো এগুলো হচ্ছে বসায় ফেলবো, দেন হচ্ছে কি তোমার 0 বের করতে হবে, 0-র মান কত, x যদি 0 হয় প্রবাবিলিটি, ঠিক আছে, প্রবাবিলিটি যদি 0 হয় তাহলে হচ্ছে কি 0.2, ঠিক আছে। f1 মানে কি, যে এখানে ফাংশন যে 1 বা যেটা বলতেছে y এর মান যেটাই তুমি বলো f যাই হোক, সো এটা হচ্ছে প্রবাবিলিটি কত x লেস দেন ইকুয়াল 1। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি বলতে পারো যে একের ছোট বা একের সমান, তো একের ছোট কি হতে পারে 0, সো 0 আর একের সমান কি 1, এই জন্য হচ্ছে কি দুইটা আমি লিখবো 0 অ্যান্ড 1, ঠিক আছে। লেখার পরে দুইটা আমি যোগ দিয়ে দিব, যোগ দিলে আমার এই প্রবাবিলিটি এটা কত আসলো, এটা আসলো আমার 0.3। একইভাবে 2 বলছে যে 2 এর ছোট বা সমান, তার মানে কত আসবে 0, 1 অ্যান্ড 2, যেহেতু আমার লেস দেন ইকুয়াল আছে। সো তিনটা প্রবাবিলিটি আমার এখানে বের করা আছে, সো তিনটা লিখে আমি যোগ দিয়ে দিব, তাহলে আমার আসবে কত একটা কমপ্লেক্ট রেজাল্ট 0.5। ওকে, এই হচ্ছে তোমার এই প্রবাবিলিটির ম্যাথের এই আগুলো। আচ্ছা, এমনি তদ্রূপভাবে দেখো F3, হ্যাঁ তোমার F3 F4 F5 গুলো বের করা আছে। এরপর যখন তোমার সব মানগুলো বের হবে, হওয়ার পর তোমার x আর px অলরেডি টেবিলে দেওয়া ছিল, আর এরপর fx এর যে মানগুলো আমি বের করলাম এই মানগুলো তুমি কি এই টেবিলে লিখে ফেলবা। ঠিক আছে, কেমনে লিখবা, প্রথমটা ছিল 0.2, এটা বের করছি, পরেরটা 0.1, তার মানে এই আগেরটার সাথে যোগ হবে। ঠিক আছে, এই আগেরটার সাথে যোগ হবে, এই যে 0.1 ছিল, সো 0.2 প্লাস 0.1 0.3, আবার এই 0.3 বের হলো, 0.3 এর সাথে তুমি যোগ করবা কি এই 0.2 কে, ঠিক আছে, আবার এই 0.5 বের হলো, তো 0.5 এর সাথে কি যোগ করবা 0.3, তো এইভাবে বাকিগুলো লিখে ফেলবা। হ্যাঁ, লেখার পর তোমার যেটা কাজ, তোমাকে যেটা প্রমাণ করতে বলছে বা তোমাকে মানে মিলাইতে বলছে যে তোমার যুক্তিটা ঠিক আছে কি নাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে এই যে এটা করবা যে 1 লেস দেন এক্স লেস দেন অর ইকুয়াল 4, তার মানে কি 1 এর ছোট, মানে এক্স এর মান মানে 1 এর চেয়ে, তাহলে কি হবে এটা, দ্যাট মিন্স তাহলে 2 হইতে পারে, দ্যাট মিন্স তাহলে 2 থেকে 4 পর্যন্ত, 2 3 4 5 4 পর্যন্ত। ঠিক আছে, তো আমরা অলরেডি জানি পি এর মানগুলো কি, সো এই সম্ভাবনার যে মানগুলো 0.2, এই যে 0.2 0.3 আর 0.1, এই তিনটা যোগ করলে আসবে কত 0.6। ওকে, সো F4 কত, F4 থেকে F1 বাদ দাও, জাস্ট হচ্ছে নর্মাল আমার বের করাই আছে আমার টেবিল থেকে, বাদ দিলে 0.6, তাইলে দেখা যাচ্ছে যে উদ্দীপকের আলোকে এই দুইটার মানই সমান। আচ্ছা, সো আমরা নেক্সট স্লাইডে যাব। আচ্ছা, এখানে ওকে, এখানে দিবচলকটা কি, দিবচলক নামটা শুনেই বোঝা যাচ্ছে যে দিবচলকটা কি, যে দুইটা চলক থাকবে, ঠিক আছে, এক্স আর ওয়াই। ঠিক আছে, এটা ধরতে পারো এ বি ধরতে পারো, বিসি ধরতে পারো, এটা তোমার ব্যাপার। দিবচলক মানেই হচ্ছে যে দৈব যে তোমার পরীক্ষাটা আছে, সেই দৈব পরীক্ষার নমুনা ক্ষেত্রের মধ্যে যখন তোমার চলক তোমার দুইটা থাকে, হ্যাঁ, সেটাই হচ্ছে কি তোমার দিবচলক। যেমন হচ্ছে আমরা যে মুদ্রা নিক্ষেপ করি না, মুদ্রা, হ্যাঁ, যে ছক্কা এবং একটা মুদ্রা, এই যে মুদ্রার ছক্কার অনেক অঙ্ক করতেছি, রাইট। সো ছক্কার মুদ্রা যদি একসাথে যদি নিক্ষেপ করো, ছক্কাকে তুমি ধরতে পারো এক্স আর মুদ্রাকে ধরতে পারো ওয়াই। সো এই ছক্কার মুদ্রা এই দুইটাকে তুমি এক্স ওয়াই ধরে তাদের আলাদা প্রবাবিলিটি কি তুমি একসাথে তুমি বের করতে পারো একটা বিন্যাস বা সারণীতে, এখানেই তা বলা আছে। হ্যাঁ, এই যে বলা আছে যে এই যে এখানে এক্স বা ওয়াই এর 1 থেকে 6 পর্যন্ত নিল ছক্কার জন্য, আর মুদ্রাটা কত 0 1। ওকে, একটা হচ্ছে তোমার কি বলে ভার্টিক্যাল, একটা হচ্ছে তোমার কি হরাইজন্টাল, তো এইভাবে নিলে এই মানগুলো তোমার এভাবে আসে। আচ্ছা, যুক্ত সম্ভাবনা ফাংশন। সো যুক্ত সম্ভাবনা ফাংশনটা আসলে কি, আসলে হচ্ছে যে দ্বিব বা দৈব চলকের যে মান, দ্বিদৈব চলকের মান ও সংশ্লিষ্ট সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে প্রকাশ করা হয়, তা হচ্ছে কি যুক্ত সম্ভাবনা অপেক্ষক
অপেক্ষক বলা হয়, ঠিক আছে। এখানে আর কি তোমার মেইন যেটা নাম শুনে এখানে তোমার বোঝা যাচ্ছে যে তোমার দুইটা সম্ভাবনা, মানে তোমার মনে করো দুইটা যে চলক আমি বলছিলাম যে তোমার একটা ছক্কা একটা মুদ্রা, এই দুইটা চলকের সম্ভাবনার হ্যাঁ দুইটা যোগফল, এটাই হচ্ছে তোমার কি যুক্ত সম্ভাবনা ফাংশন। ওকে, ওইটার মানও 1 হবে। আচ্ছা, এটা হচ্ছে তোমার বিচ্ছিন্ন দৈব চলকের একটি যুক্ত সম্ভাবনা ফাংশন, ঠিক আছে। আচ্ছা, বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে এখানে তোমার একটা মান দিয়ে দিছে। আচ্ছা, বিন্যাস ওকে ওকে, আমরা এটা দেখি যে এক্স আর ওয়াই বিচ্ছিন্ন দৈব চলকের একটি যুক্ত সম্ভাবনা ফাংশন এখানে দেওয়া আছে। এখানে তোমার কি কি মান দেওয়া আছে, পি এক্স ওয়াই এর মান, একটা দুইটা প্রবাবিলিটির দেওয়া আছে অলরেডি। ওকে, 1/12, ঠিক আছে। এক্স এর মান 0 1 যেহেতু মুদ্রা নাকি না, এক্স এর মান অলরেডি দেওয়া আছে, ওয়াই এর মানও সবই দেওয়া আছে। এখন বলছে যে আমার আসলে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে সারণীটা প্রস্তুত করা, ঠিক আছে। যে 1 থেকে 6 আমি ওয়াই এর মানগুলো নিয়ে নিলাম, হ্যাঁ, আর এক্স এর মানটা কি তোমার 0 1। আচ্ছা, 0 1 যদি থাকে, হ্যাঁ, তো হচ্ছে এখন ফার্স্ট অফ অল দ্যাট 0-র জায়গায় তুমি এটার প্রবাবিলিটি কেমনে বের করবা, 1/12, 2 এর ক্ষেত্রে কি 1/12, হ্যাঁ, এভাবে তুমি 6 পর্যন্ত দেখবা 1/12 আসবে। আবার যখন 1 আসবে ইয়ার বেলায় কি মানে মুদ্রার বেলায় বা এক্স এর বেলায়, তখনও হচ্ছে দেখবা কি প্রবাবিলিটির যে বিষয়গুলো 1 2 3 4 5 6 সবগুলো কি একই ভ্যালু আসতেছে, 1/12 আসতেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাকে কিন্তু যুক্ত সম্ভাবনা ফাংশন বের করতে বলছে, তাই না। সো এখানে যুক্ত সম্ভাবনা ফাংশনের জন্য পি এক্স ওয়াই গ্রেটার দেন 0 এবং পি এক্স ওয়াই ইকুয়াল 1 যদি হয়, সো এখানে পি এক্স ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 0, এটা কিভাবে হবে, যে আমরা কিন্তু যুক্ত সম্ভাবনা বলতে কি যে দুইটা যেই তোমার দৈব চলক, এই দুইটা দৈব চলকের সমষ্টি। সো আমরা কিন্তু জানি পি এক্স এর মানগুলোও সব 1/12 আসে, ওয়াই এর মানগুলো কি 1/12 আসে, তাই সবগুলো আমরা যোগ করলে কি 1 আসবে, প্রবাবিলিটি সব সময় 1 আসবে। তাই যেহেতু দুইটি ফাংশনের শর্ত দুটি মেনে চলে, তাই পি এক্স ওয়াই কি তোমার একটা যুক্ত সম্ভাবনা ফাংশন, রাইট। আচ্ছা, এটা 28 দেওয়া আছে, 28টা একদম তোমার 27-এর মতো, জাস্ট হচ্ছে এটা প্র্যাকটিস করে নিবা, হ্যাঁ, দেখবা এখানে 1 আসে কিনা, 1 আসলে পারফেক্ট, আর যদি না আসে তাহলে দেখবা ভুল আছে। আচ্ছা, 29ও একই। আচ্ছা, 29টা আমরা দেখে আসছিলাম গাণিতিক সমস্যা বলি। আচ্ছা, আমরা 30 নাম্বারটা করব, এটা একটা নিউ জিনিস আছে। আচ্ছা, উদাহরণ 30টা দেখো, উদাহরণ 30-এ কি বলা আছে, যে একটি বিচ্ছিন্ন দৈব চলক x এর সম্ভাবনা ফাংশন, ঠিক আছে। একটা বিচ্ছিন্ন দৈব চলক তোমার বলা আছে x - c / 10, এখানে x এর কিছু আমার ভ্যালু দিয়ে দিছে 3 থেকে 6 পর্যন্ত। এখানে বলছে c এর মানটা নির্ণয় করতে, আর এখানে বলছে প্রবাবিলিটি একটার থেকে আরেকটা কি বড়, সেটার তোমার মানে তোমার চাইছে কি বলে তোমার মতামত চাইছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখি এটা কি করছে, ইজি। আচ্ছা, সো সম্ভাবনা ফাংশন যেহেতু বলছে, আমরা জানি যে বিচ্ছিন্ন সম্ভাবনা ফাংশনের মান কত 1 হয়, ঠিক আছে, 1 দিব। ওকে, এটা এখনো হচ্ছে। আচ্ছা, ওকে 1 হয়, ওকে 1 হয়, হওয়ার পর এটা যে এই যে দেখো এখানে যে সামেশন পি এক্স, এই পি এক্স এর মানটা কত ছিল ভাইয়া, আমার ছিল x - c / 10, ঠিক আছে। তা x এর জায়গায় এখানে আছে 3 বসাবো, ঠিক আছে। এই যে 3 - c / 10, মানে এই যে পি এক্স এর যে মানগুলো আছে না, এই মানগুলো হচ্ছে আমি বসাই দেবো সুন্দর করে। x এর জায়গায় কি এই যে 3 4 5 6 এগুলো আসবে, রাইট। এই যে 3 4 5 6 আসছে, আর সুন্দর করে এই মানগুলো কি বসায় জাস্ট যোগ করব, যোগ করলে 1 আসবে, হ্যাঁ। যোগ করতে করতে দেখবা এই যে যখন c বের করবা তাহলে c গুলো ডানে রাখবো, তো নর্মাল ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল নর্মাল ক্যালকুলেশন, সো c ইকুয়াল কত আসলো 2 আসলো। আচ্ছা, তো খ নাম্বারে বলছে যে তোমার দুইটা প্রবাবিলিটি দেওয়া আছে, এখান থেকে বলছে যে একটা প্রবাবিলিটি আরেকটা থেকে বড়, এটা তোমার সম্পর্কটা যাচাই করতে বলছে। তো কেমনে করবা, সো আমরা অলরেডি কিন্তু আমাদের প্রবাবিলিটি একটা মান কি পেয়ে গেছি কিন্তু, হ্যাঁ, এই যে x - 2 / 10, ঠিক আছে। আর x এর মান কত 3 4 5 6, ওকে। সো আবার x চলকের মান ও তার সম্ভাবনার যে সারণীটা করতে হবে, সারণী ছাড়া তো আমার হবে না। সো x, ঠিক আছে,
সো পি এক্স কত হবে 3 যদি আমি বলি তাহলে কি এই যে এটার তুমি এটা যদি প্রবাবিলিটি করো সম্ভাবনা করো তো 3 এর এটা কত হবে 1/10, 4 এরটা কত হবে 2/10, হ্যাঁ 5 এরটা কত হবে তোমার 3/10, 6 এরটা কত হবে তোমার 4/10। ওকে, এটা একদম ইজি, জাস্ট প্রবাবিলিটি সারণীটা করে ফেলবা। করার পর তোমাকে কি বলছে এখানে যে পি, হ্যাঁ প্রবাবিলিটি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 5, দ্যাট মিন্স কি তোমার 5 এর সমান বা 5 এর থেকে বড়, দ্যাট মিন্স 5 অথবা 6 দুইটা নিয়ে ফেলবা। 5 6 তো 5 6 তুমি জানো প্রবাবিলিটি কত 3/10 একটা 4/10 একটা, সুন্দর করে যোগ করে ফেলবা 7/10। আর পরেরটা একইভাবে 5 এর সমান বা ছোট, দ্যাট মিন্স 3 থেকে 5 পর্যন্ত নিবা, প্রবাবিলিটি যোগ করবা, তাহলে দেখবা কত 6/10। যেহেতু এটা বড় আসছে তাহলে কি তাদের মন্তব্যটা বা যথার্থতা সঠিক। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে আমরা প্রায় শেষের দিকে এসে পড়ছি। আমাদের মেইন যে কনসেপ্ট আমরা সেগুলো সব কভার করার চেষ্টা করছি। এখানে তোমার কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো মানে পড়ে নিবা। হ্যাঁ, এগুলো তোমার চ্যাপ্টারের ভিতরেই তোমার দেওয়া আছে। কিছু তোমার বোর্ড পরীক্ষার কোশ্চেন বা ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো পরীক্ষা আসার মতো এখানে সব দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, সো আজকে এই পর্যন্তই ছিল আমাদের এই চ্যাপ্টারের যে তোমার দৈব চলক আর সম্ভাবনা বিন্যাস। এইখানের মধ্যে আমরা জাস্ট হচ্ছে একটা চলকের সাথে নির্দিষ্ট যে সম্ভাবনার মান থাকে, হ্যাঁ এটা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন এগুলো হচ্ছে আমরা দেখেছি। দেন হচ্ছে আমরা একটু ক্যালকুলাসের কিছু একটু পার্ট করলাম, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, সো সম্ভাবনা যে চ্যাপ্টার বা সম্ভাবনার পরে এই যে দ্বিতীয় যে চ্যাপ্টারের যে বিষয়টা, হ্যাঁ এখানে জাস্ট মানে কিভাবে সারণীটা তৈরি করা হয়, ফাংশনটা কিভাবে মানে ফাংশনগুলো কিভাবে তোমার করা হয়, জেনারেল যে টার্মটা সেটাই হচ্ছে এখানে আমরা শিখলাম এই চ্যাপ্টারে। সো তোমাদের যে কাজ হবে আজকে যে লেকচারটা সেটা ভালো করে দেখা, হ্যাঁ কোথায় ম্যাথগুলো দেখাইছি প্লাস হচ্ছে থিওরিগুলো হালকা আলোচনা করেছি, এগুলো সব ফলো করা। অ্যান্ড যে কাজগুলো বইতে থাকবে, উদাহরণগুলো থাকবে একই টাইপের উদাহরণ, সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করা, যাতে করে কি তোমাদের একটা ভালো কনসেপ্ট বিল্ড হয় এই চ্যাপ্টারে, ঠিক আছে। তো এই পর্যন্তই আজকে ছিল আজকের ভিডিও। তো সামনে আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ওয়েতে, ঠিক আছে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।